চাহিদা আর প্রতিশ্রুতির চেয়ে ঋণ বিতরণ কম, তবু ক্ষুদ্র ঋণে খেলাপি বেড়ে দাঁড়িয়েছে ২৬%। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য মতে চলতি বছরের মার্চ পর্যন্ত সিএমএসএমই খাতে খেলাপি প্রায় ৭৮,০০০ কোটি টাকা, যার সিংহভাগই ইসলামী ও রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে। বিশ্লেষকরা বলছেন, সামষ্টিক অর্থনীতির ভঙ্গুর অবস্থা আর আর্থিক খাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা এমন সংকট ডেকে এনেছে, যা নতুন উদ্যোক্তাদের অর্থপ্রাপ্তির পথ আরও সংকুচিত করবে বলে আশঙ্কা তাদের। রাকিব হোসেনের রিপোর্ট। রপ্তানিতে বড় অবদান রাখতে না পারলেও স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ক্ষুদ্র উদ্যোক্তারা। কিন্তু নানা সংকটে ছোট থেকে বড় হয়ে ওঠা হয় না অধিকাংশেরই। এক্ষেত্রে বড় সমস্যা অর্থায়ন, যা নিরসনে সরকারের নানামুখী প্রতিশ্রুতি থাকলেও পরিস্থিতির অবনতি হচ্ছে প্রতিনিয়ত। চলতি বছরের মার্চ পর্যন্ত সিএমএসএমই খাতের ঋণ প্রবাহ কমে নেমেছে ৩ লাখ কোটি টাকার নিচে। উল্টো খেলাপি ২৬% বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭৮,০০০ কোটিতে। উদ্যোক্তারা বলছেন, এমন প্রেক্ষাপটে আরও কঠিন হয়ে যাচ্ছে ঋণ প্রাপ্তি। ব্যবসা তো গেম অফ আনসার্টিনিটি। এখন আমি ব্যবসা শুরু করার সাথে সাথে আমাকে ভ্যাটের কাগজ নিতে হইলো, ব্যাংকে আমি অ্যাকাউন্ট করতে পারতেছি না, এবং ফোর্সে আমি নেগেটিভ সাইডেই গেলাম, ব্যবসা ওইটা চললই না। দেন আবার কিন্তু এই কাগজগুলো বন্ধ করতে হবে। এই কাগজগুলো কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস। যতক্ষণ পর্যন্ত এই কাগজ ওপেন থাকবে আপনি কিন্তু চিঠি পেতেই থাকবেন, আপনার কিন্তু রিটার্ন দিতেই হবে, বা অ্যাটলিস্ট জিরো রিটার্নও আপনার সাবমিশনে যাইতে হবে। কেউ যদি সেই চ্যালেঞ্জটা নিয়ে তার বিজনেসটা গ্রো করার জন্য যদি ব্যাংকের কাছে তার দ্বারস্থ হয় লোনের জন্য, তখন ব্যাংক তাদেরকে বিশ্বাস করে না, তাদেরকে লোন দিতে তারা উৎসাহিত হয় না। তারা মনে করে যে মেয়েরা হয়তো তারা করতে পারবে না, একটা লোনটা পরিশোধ করতে পারবে না। আরও উদ্বেগের কারণ হলো সিএমএসএমই খাতে সরবরাহকৃত ঋণের ২/৩ শিল্প বহির্ভূত। ফলে জিডিপি প্রবৃদ্ধি, কর্মসংস্থান কিংবা পণ্য বৈচিত্র্যকরণে মিলছে না কাঙ্ক্ষিত সুফল। বিশ্লেষকরা বলছেন, একদিকে মূল্যস্ফীতির চাপ, অন্যদিকে আর্থিক খাতের অব্যবস্থাপনায় সংকট ঘনীভূত হয়েছে এই খাতে, যা থেকে উত্তরণে উদ্যোগী হতে হবে সরকারকে। হয়তো অনেকে বন্ধ হয়ে গেছেন এবং লোন ফেরত দিতে পারছে না, যারা চলছে তাদের অনেকে ডিফল্ট করে গেছে, লোন সার্ভিস করতে পারছে না। এটা আমাদের মূলত বর্তমান অর্থনৈতিক সংকটের যে ব্যাপ্তিটা লার্জ থেকে শুরু করে মিডিয়াম, স্মল হয়ে এখন ইনফর্মাল কটেজ এন্ড মাইক্রোতেও আঘাত করছে, সেটাই উঠে আসছে। আমরা এমনও দেখেছি ওই সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা যাদের একটু টাকার টার্নওভার বেশি, তারা বাড়ি করে, তারা বোন নামে সম্পত্তি করে, শ্বশুর বাড়ির নামে সম্পত্তি করে, তারা এমনকি কিছু কিছু আমরা দেখেছি পাশের দেশে যায় সম্পত্তি কিনছে, যারা সংখ্যালঘু সম্প্রদায়। টোটাল এসএমই অর্থায়ন কাঠামোকে আবার একটু পুনর্মূল্যায়ন করা উচিত। ২০২৫ সালে প্রায় ৮০% খেলাপি ঋণ উদ্ধার হয়। চলতি বছরের প্রথম ৩ মাসে এই হার ৫০%-এর ঘরে। রাকিব হোসেন, ৭১, ঢাকা। আরও সহজ হলো কৃষি ঋণ পাওয়ার প্রক্রিয়া। এখন থেকে কোনো জামানত ছাড়াই ৫ লাখ টাকা পর্যন্ত পাবেন কৃষকরা। তবে এই অর্থ বিতরণের স্বচ্ছতা নিশ্চিতে পর্যবেক্ষণ করবে বাংলাদেশ ব্যাংক। এ নিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি অর্থবছরে মোট বিতরণের লক্ষ্যমাত্রা ৬০,০০০ কোটি, যা আগের অর্থবছর থেকে বাড়ল ৫৪%। প্রতিটি ব্যাংকের মোট ঋণের অন্তত ৪% কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা রাখা হয়েছে। মিসবাহ হাসানের রিপোর্ট। প্রতি বছর কৃষিতে মোটা অঙ্কের ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধরা হলেও তা অর্জন করতে পারে না ব্যাংকগুলো। অন্যদিকে অর্থ না পাওয়ার অভিযোগও থাকে কৃষকদের, কেননা প্রয়োজনীয় জামানত ও কাগজপত্রের যোগান বড় সমস্যা। তবে এবার সেই প্রক্রিয়া আরো সহজ করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। সংবাদ সম্মেলনে বলা হয়, কোনো ধরনের জামানত ছাড়াই ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন প্রকৃত কৃষক। এক্ষেত্রে বিতরণের স্বচ্ছতা নিশ্চিতে নজরদারি করবে নিয়ন্ত্রক সংস্থা। আমি যদি সঠিক কৃষককে ঋণ প্রদান কৃষি ঋণ প্রদান না করি, তাহলে সেখানে একটা মানি লন্ডারিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই ব্যাংক নিশ্চিত করবে যার হাতে কৃষি ঋণটা পৌঁছাচ্ছে সেই প্রকৃত কৃষক। সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি অর্থবছর কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬০,০০০ কোটি টাকা, যা আগের অর্থবছরের চেয়ে ২১,০০০ কোটি টাকা বেশি।
আর লক্ষ্য অর্জনে প্রতিটি ব্যাংকে মোট ঋণের অন্তত 4% কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। ডেপুটি গভর্নর জানান, উৎপাদন বৃদ্ধির মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেই প্রধান লক্ষ্য। ঋণ হিসেবে যেটা দেওয়া উচিত সেটার তুলনায় মনে হয় আমরা আরো বাড়ানো দরকার। সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা 2.5% থেকে এবার 4% উন্নীত করেছি। এটা ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে, যাতে কৃষি যে অবদানটা জাতীয় রাখে সেই অবদানের সমপরিমাণ বা অবদানের সাথে সামঞ্জস্য রেখে কৃষিতেও আমরা ঋণের বিতরণ সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করতে পারি। পল্লী অর্থনীতিটাকে চাঙ্গা করতে হবে। এই চাঙ্গা করার জন্য পর্যাপ্ত অর্থায়ন বা অর্থের সরবরাহ নিশ্চিত করতে হবে। সেই টার্গেট করেই আমরা এবার 39,000 কোটি টাকা থেকে প্রায় 53% বাড়িয়ে 60,000 কোটি টাকা নির্ধারণ করেছি। কেন্দ্রীয় ব্যাংক জানায়, স্থানীয় কৃষি, মৎস্য বা প্রাণী সম্পদ কর্মকর্তার প্রত্যয়ন অথবা কৃষক কার্ডের মাধ্যমে চিহ্নিত করা হবে প্রকৃত কৃষকদের। মিসবাহ হাসান, 71, ঢাকা। বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব আদায়ের নীতি টেকসই পদ্ধতি নয়, বরং করদাতারা এনবিআরকে আস্থাভাজন প্রতিষ্ঠান হিসেবেই দেখতে চায়। রাজধানী চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলনে যোগ দিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, সৎ ও দক্ষ রাজস্ব কর্মকর্তাদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করবে সরকার। জানান, অপ্রয়োজনীয় খাতে সরকারি ব্যয় কমিয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে প্রয়োজনীয় খাতে। দ্বিতীয়বারের মতো এনবিআর আয়োজিত এই সম্মেলনে যোগ দেন অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান এবং অর্থনীতি, রাজস্ব ও বাণিজ্য খাতের বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা। এর আগে 2023 সালে প্রথম রাজস্ব সম্মেলন আয়োজন করে এনবিআর। মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের উদ্বুদ্ধ করতে এবং রাজস্ব আহরণের গতি বাড়াতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। রিফর্মের কথা বলেছেন, দেখুন রিফর্ম তো আর বাতি সুইচ না যে অফ করব অন করব। স্বাভাবিকভাবে সূর্যের আলো যেরকম ধীরে ধীরে উঠতে থাকে, রিফর্মটাও গ্র্যাজুয়ালি হবে, নাহলে মানুষ কোপ করতে পারবে না। আর অন্য যে বিষয়টা আপনি বললেন, গ্রে লাইন একটা আছে, এটার দায়িত্ব মনে হয় গ্রে লাইনটাকে মুছে দেওয়ার দায়িত্ব আমি যতটুকু বুঝি এটা আপনাদের পক্ষ থেকে নিতে হবে। এই উদ্যোগটা আপনাদেরকে নিতে হবে। চলতি বছরই নতুন বেতন কাঠামোর আওতায় আসছেন সরকারি চাকরিজীবীরা। গতকাল সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মন্ত্রী জানান, পে স্কেল বাস্তবায়ন নিয়ে এখনও কিছু আলোচনা বাকি থাকায় কিছুটা সময় লাগছে। পরবর্তীতে আলোচনা শেষে পূর্ণাঙ্গ বিষয় নিয়ে বিস্তারিত জানানো হবে। এ সময় জ্বালানি সংকট নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জানান, আমদানি নির্ভরতা কমাতে ভূমি ও সমুদ্রে নতুন গ্যাস কূপের অনুসন্ধান শুরু করেছে সরকার। আগামী কয়েক বছরের মধ্যে নিজস্ব গ্যাস দিয়েই এই সংকট সমাধান করা সম্ভব হবে। জানিয়ে বিশদ পরিকল্পনা মাফিক কাজ চলছে বলে জানান মন্ত্রী। পে কমিশনের অনেকগুলো দিক আছে, তো আমরা সবগুলো বিবেচনা করছি এবং আজকে আমরা আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে, আরও অধিকতর আলোচনার প্রয়োজনীয়তা আছে। বিধায় আজকে পরে আমরা আবার বসবো, পূর্ণাঙ্গ সিদ্ধান্ত যখন আসবে তখন আপনাদের সাথে তুলে ধরবো। এটা এখানে তো আলোচনার বিষয় না, দিনের এটা তো সময় মতো হবে। হ্যাঁ হবে, অবশ্যই হবে, এবছরের মধ্যে হবে, সবই হবে, কিন্তু এখানে তো অধিকতর আলোচনার বিষয় আছে, তাই না? আমরা আজকে একটা দিক নিয়ে আলোচনা করেছি, আর অন্যান্য দিক আছে। সব বিষয় আলোচনার পরে পূর্ণাঙ্গ যখন সিদ্ধান্ত হবে তখন আপনাদের সামনে উপস্থাপন করব। প্রায় 1 মাস পরও স্বাভাবিক হয়নি গ্যাস সরবরাহ। এতে দুর্ভোগ যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের। পেট্রোবাংলার তথ্য মতে গতকাল গ্যাসের সরবরাহ খানিকটা বেড়ে দাঁড়ায় প্রায় 242 কোটি ঘনফুটে। বর্তমানে তা আরও নেমে দাঁড়িয়েছে 222 কোটি ঘনফুটে। পাম্পগুলোতে গ্যাসের চাপ স্থিতিশীল না হওয়ায় মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। এতে দুশ্চিন্তায় যানবাহন চালকরা। যদি আগের মতো দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা যন্ত্রণা থেকে কিছুটা মুক্ত তারা। এদিকে স্থিতিশীল না হওয়ায় অসময়ে গ্যাসের চাপ বাড়লে তা কাজে লাগাতে পারছেন না বাসা বাড়ি কিংবা শিল্প কারখানার গ্রাহকরা। প্রতিবার থাকার কারণে প্রেশার ভালো উঠছে, ধরেন 150, 160, 180, মানে সারা রাত ভালো গাড়ি গেছে। এই কারণে গাড়িগুলো দ্রুত কাটছে। দ্রুত কাটার কারণে আজকে সিরিয়ালটা কম। আজকে 2 ঘন্টা লাগছে সিরিয়াল আসতে, গতকালকে 4.5 ঘন্টা 5 ঘন্টা লাগছে। এর আগে আমি 6-7 ঘন্টায় গ্যাস নিয়েছি। গ্যাস ঢুকছে 145 টাকা, আমার গ্যাস ঢুকা লাগবো 350 টাকা। এইভাবে যদি 3বার 4বার গাড়ি আসি তাহলে আমরা ভাড়া মানবো কি করবো? কালকে ভালো ঢুকছে, কিন্তু আজকে কম ঢুকছে, গাড়ি কম, গ্যাসও ঢুকছে কম। গ্যাস নিতে অনেক টাইম দিতে হচ্ছে, গ্যাসটা একটু অ্যাভেলেবল হইলে লোকজন নিয়ে গাড়ি চালানোর সুবিধা হবে।
দর্শক, গ্যাস সংকটের খবরাখবর জানাতে এই মুহূর্তে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিসবাহ হাসান এবং সাভারে রয়েছেন আরেক সহকর্মী জাহিদুল ইসলাম। অনেক শুরুতে আমরা রাজধানীর চিত্র জানাতে মিসবাহ হাসানের কাছে যাচ্ছি। মিসবাহ, আজকের দিনে গ্যাস সংকটের যে বাস্তব চিত্র সেটি আপনি দর্শকদেরকে জানাবেন। বাস্তব চিত্র বলতে গেলে 1 মাসের যে টানা যে সংকট চলে আসছে তার অনেকটা ব্যতিক্রম নয়। আমরা মাঝে কিছুদিন দেখেছি 2 থেকে 3 দিন একটু ভোগান্তি কম ছিল, একটু দীর্ঘ লাইন কম ছিল। আজকেও কিন্তু সেই লাইনটা কিন্তু বেশি আছে, কিন্তু শুরুর দিকে যে সংকটটা ছিল সেই সংকট থেকে কিছুটা কম, একটু দীর্ঘ লাইনটা কমেছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন সিএনজি চালকরা এবং যারা ভাড়ায় চালিত গাড়ি করেন তারা যেটা বলছিলেন যে আসলে এই যে নিয়মিত তাদের এই দীর্ঘ লাইনে দাঁড়ায় থাকার যে একটা ভোগান্তি, একই সাথে যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু কাঙ্ক্ষিত গ্যাস তারা পাচ্ছেন না। আমি যে এই পাম্পটিতে আছি এখন সিএনজি স্টেশনটিতে, এই সিএনজি স্টেশনে তিতাসের পক্ষ থেকে প্রায় 15 ঘনফুটের উপরে গ্যাস দেওয়ার কথা, সেটি কিন্তু এখন তারা পাচ্ছেন 2.5 থেকে 3 ঘনফুট, অর্থাৎ কিন্তু 3 ভাগের 1 ভাগে কিন্তু নেমে এসেছে। সবকিছু প্রেশার যদি বলি, গ্যাসের প্রেশার যেটি স্বাভাবিক সময়ে 200-র উপরে থাকে সেটি কিন্তু এখন অর্ধেকে নেমে এসেছে 100 থেকে 120, যার কারণে কিন্তু এই দীর্ঘ লাইন পড়ছে, কাঙ্ক্ষিত গ্যাস কিন্তু ভোগান্তিতে রয়েছে। যেটি 1 মাস আগে থেকে শুরু হয়েছিল এটি কিন্তু এখনও চলছে। আমরা জানতে পেরেছিলাম যে গতকাল কিন্তু এটিকে কিছুটা স্বাভাবিক হয়ে গিয়েছিল, যেটি একটি ঠিক হয়েছিল সেই জায়গা থেকে যে কিছুটা সরবরাহ বাড়লেও কিন্তু আবার কিন্তু কমে গিয়েছে। সেই কমার জায়গাটা কিন্তু উল্টো সাধারণ মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তিটা কিন্তু বাড়ছে। শুধু রাজধানী নয়, রাজধানী সহ সারা দেশেই কিন্তু আমরা একই অবস্থা দেখছি। বাসাবাড়িগুলোতে দেখেছি যে গ্যাসের যে ভোগান্তি, সেই ভোগান্তিগুলো কিন্তু এখনও রয়েছে। এই যে এখানে আমরা যিনি আছেন তাদের কথা বলছিলাম এই পাম্প কর্তৃপক্ষের সাথে, তারা বলছিলেন যে স্বাভাবিক সময়ে যে দাম বৃদ্ধি নিয়ে যে অভিযোগ তাদেরকে করা হয় এটি কিন্তু না, কিন্তু এই যে সংকট, সেই সংকটটা কিন্তু স্বাভাবিকভাবে পড়েছে এবং যে স্টেশনটা বন্ধ হয়ে যাওয়ার কারণে এই স্বাভাবিক প্রক্রিয়া আসতে কিন্তু দীর্ঘ সময় ধরে সরকারের কিন্তু এখনও পর্যন্ত যে পর্যবেক্ষণ সেটি কিন্তু বিকল্প উপায় না খুঁজে বের করতে পারলে এটি কিন্তু আরও কঠিন হবে এবং এই দীর্ঘ মেয়াদে হবে বলে তাদের বলছিলেন। ফারুক, এই ছিল রাজধানীতে সবশেষ। মিসবাহ, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা এই মুহূর্তে সাভারে যাচ্ছি, রাজধানীর চিত্র থেকে সাভারের চিত্র জানাতে। সহকর্মী জাহিদুল ইসলাম অনেক সেখানে রয়েছেন, আমরা তার কাছ থেকে আশুলিয়া সাভারের অবস্থা জানতে চাই। আপনাকে জানিয়ে রাখি যে সাভার একটি কিন্তু শিল্পাঞ্চল এলাকা এবং আমরা বেশ কিছুদিন যাবৎ দেখছি যে সাভারের যে সকল এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু সিএনজি ফিলিং স্টেশনের যদি কথা বলি, সেখানে কিন্তু আমরা দেখেছি যে দীর্ঘ সময় যারা প্রাইভেট চালকরা রয়েছেন তারা কিন্তু দীর্ঘ সময় সেখানে অপেক্ষা করে কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত গ্যাস, সেই কাঙ্ক্ষিত গ্যাস কিন্তু সংগ্রহ করছেন। আর পাশাপাশি বেশিরভাগ শিল্প কারখানায় আমরা ঘুরে দেখেছি তারা যেটি বলছেন যে গ্যাসের চাপ ঠিকমতো না থাকায় তাদের যে উৎপাদনের যে সেকশন ড্রাইং এবং ওয়াশিং, এই 2 সেকশন কিন্তু অনেক সময় তাদের বন্ধ করে রাখা হচ্ছে। আর আরেকটি বিষয়, এই গ্যাসের সাথে কিন্তু আমরা দেখেছি যে ইতিমধ্যে কিন্তু আমরা বেশ 1 সপ্তাহ যাবত দেখছি যে লোডশেডিং এর মাত্রাটা কিন্তু বেড়েছে। আজকে ঠিক সকাল 6টা থেকে বেলা 12টা বেজে 6 ঘন্টায় কিন্তু ইতিমধ্যে 4 ঘন্টা কিন্তু লোডশেডিং হয়েছে। প্রতিটি লোডশেডিংয়ে কিন্তু প্রায় 40 থেকে 45 মিনিট করে কিন্তু আমরা দেখেছি যে সেটির স্থায়িত্বকাল ছিল। তাছাড়া আপনাকে যদি জানিয়ে রাখি যে এই লোডশেডিং এবং গ্যাস, এই দুটি কিন্তু এখন জনজীবনের জন্য বেশ মারাত্মক একটা হুমকির মধ্যে পড়েছে। যে জায়গায় শিল্প কারখানা তাদের যে উৎপাদনের যে ব্যয় সেটি কিন্তু ইতিমধ্যে বাড়তে শুরু করেছে, যার কারণে যে সকল ছোট ছোট কারখানা রয়েছে যারা কোনো ফ্যাক্টরি থেকে সাব কন্ট্রাক্ট নিয়ে কাজ করে, সেগুলো কিন্তু আমরা দেখেছি অধিকাংশ কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা যদি আমি বলি, তারা যে জিনিসটি বলছেন যে যারা হোটেল পরিচালনা করেন, বিভিন্ন আপনার দোকান পরিচালনা করেন, তারা কিন্তু
এই অতিরিক্ত লোডশেডিংয়ের ফলে তারা কিন্তু যে পর্যাপ্ত যে ক্রেতা তাদেরও কিন্তু একটি সংকট দেখা দিয়েছে, যার ফলে কিন্তু তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে। আর আপনাকে যদি আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে এই লোডশেডিং এবং এই গ্যাস সংকট এই দুটি নিয়ে কিন্তু এই আশুলিয়া এবং সাভার যে শিল্পাঞ্চল এলাকাগুলো রয়েছে তাদের পোশাক খাতে কিন্তু এর প্রভাবটা পড়েছে বেশি, যার ফলে কিন্তু শ্রমিকরা একটি অনিশ্চয়তার মধ্যে পড়েছে যে যদি তাদের উৎপাদন ঠিকমতো না হয় এবং পর্যাপ্ত বিদেশে যদি তাদের যে কারখানা উৎপাদিত পণ্য সেটি যদি রপ্তানি করতে না পারে, সেক্ষেত্রে কারখানার শ্রমিকরাও যেরকম ক্ষতিগ্রস্ত হবে, অন্যদিকে যারা শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু বেতন নিয়ে কিন্তু তাদের একটি সংশয় থেকে যায় যে তারা ঠিকমতো বেতন পাবেন কিনা। অনেক আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শকের জ্বালানি সংকটের পরিস্থিতি সবকিছু চাপে ফেলেছে, বিশেষ করে বাজারের যে দামের উত্তাপ সেটিও প্রবলভাবে বেড়েছে। এই বিষয় নিয়ে বিস্তারিত জানাতে মানিকগঞ্জ থেকে সহকর্মী মনিরুল ইসলাম মিহির তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আমরা যাচ্ছি তার কাছে। মিহির, আজকের দিনের বাজার পরিস্থিতি কেমন দেখছেন? বিশেষ করে জ্বালানি সংকটের যে চাপ সেটির প্রভাব কেমন পড়েছে বাজারে? ফারুক, কিছু প্রভাব আছে বাজারে। জ্বালানি সংকটের কারণে এখানে যে পণ্যগুলি অন্য জায়গা থেকে আসে, পরিবহন খরচ বেড়ে যাওয়ার কারণে তারা বলছেন যে একটু বাড়তি। আর স্থানীয়ভাবে যেসব সবজি বা তরিতরকারি পণ্য এখানে উৎপাদন হয় সেগুলি একটা স্থিতিশীলতা আছে আমরা বাজারে দেখছি। আর কিন্তু যেগুলি অন্য জায়গা থেকে আসে, বিশেষ করে কোল্ড স্টোরের যেই পণ্যগুলি আছে সেগুলি বলছেন যে পরিবহন খরচ বেড়ে গেছে, যার কারণে এগুলির একটু দামটা বেড়েছে, তারতম্য হয়েছে। এবং আমরা যখন সকাল থেকে এখানে দোকানিদের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে হ্যাঁ, স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের দাম ঠিক আছে, কিন্তু আসলে মোকামে যখন তারা পণ্য কিনতে যান সেখানে অনেকগুলি পণ্য একটু বাড়তি, এবং কারণ হিসাবে তারা বলছেন যে এই পরিবহন খরচটা বেড়ে গেছে, যার কারণে এই দামটা বাড়তি। এবং সেটি তারা বলছেন যে মোকাম থেকে তাদের আবার যখন এই খুচরা বাজারে নিয়ে আসতো সেখানেও একটা খরচ, সেখানেও তাদের ভাড়া আগের তুলনায় একটু বেশি দিতে হচ্ছে, যার কারণে এই অন্যান্য এই পণ্যের দাম কিছুটা বেড়ে গেছে। তো এখানে যারা আছেন মূলত বিক্রেতা, আমরা তাদের সাথেও ফারুক একটু কথা বলে জেনে নিই তাদের মুখ থেকে আসলে কি অবস্থা। আমরা একটু আপনার সাথে কথা বলি। বিভিন্ন পণ্য তো বিভিন্ন রকমের দাম দেখছি, আসলে কোনো পণ্যের কি অবস্থা, দাম বেড়েছে কিনা বা কমেছে কিনা, কি অবস্থা? গত সপ্তাহ থেকে এই সপ্তাহে আপনার গ্যাসের কারণে মোকাম থেকে আমাদের মাল বেশি দামে কিনতে হচ্ছে, যার কারণে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে দাম কিছু মালের পূর্ণ দামের উপর একটু বেড়েছে, তাছাড়া স্বাভাবিকই আছে। আবার বিদ্যুতের কারণেও আপনার কিছু কিছু মাল আছে তুলস্টর জাতীয় যে মালগুলো, সেই মালগুলোর দামও একটু বেড়েছে। এই ছিল। অনেক ধন্যবাদ। ফারুক, শুনছিলেন আসলে এই যে এইভাবে আমরা বিক্রেতা যেমনটি বলছিলেন, এবং মোকামে যখন আমরা খোঁজ নিয়েছি তারাও বলছেন যে হ্যাঁ, কিছু মোকামে যে। মিহির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, মানিকগঞ্জ থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। ভূমিকম্পে বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনে যুক্তরাজ্যের কাছ থেকে নিজেদের 31 টন স্বর্ণ ফেরত চায় ভেনেজুয়েলা, যা গেল 18 বছর ধরে আটকে আছে ব্যাংক অব ইংল্যান্ডের ভল্টে। দীর্ঘদিনের রাজনৈতিক ও আইনি জটিলতায় স্বর্ণের মজুত উদ্ধার করতে পারেনি মাদুরো প্রশাসন। সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত অর্থনীতি পুনরুদ্ধারে আবারও সেই স্বর্ণ উদ্ধারের চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়া প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। নুসরাত মমি জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাজ্যের ব্যাংক অব লন্ডন, যেখানে গেল 18 বছর ধরে সংরক্ষিত আছে ভেনেজুয়েলার 31 টন স্বর্ণ, যার আনুমানিক মূল্য $4 বিলিয়ন। দীর্ঘদিনের রাজনৈতিক ও আইনি জটিলতায় আজও উদ্ধার করতে পারেনি লাতিন দেশটি। তবে সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনে প্রয়োজন মূল্যবান এই সম্পদ। তাই নতুন করে আবারও তোড়জোড় শুরু করেছে রদ্রিগেজ প্রশাসন। বিশ্বের অন্যতম নিরাপদ স্বর্ণভল্ট পরিচালনা করে ব্যাংক অব ইংল্যান্ড, যেখানে সংরক্ষিত আছে বহু দেশের বৈদেশিক স্বর্ণের রিজার্ভ। 2008 সালে কিছু অংশ জমা রাখে ভেনেজুয়েলাও, কিন্তু 2018 সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর শুরু হয় নতুন সংকট। রাষ্ট্রপতি হিসেবে নিকোলাস মাদুরোকে বৈধতা দেয়নি যুক্তরাজ্য। সমর্থন জানায় নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা দেয়া বিরোধী নেতা হুয়ান গুয়াইদোকে। পরবর্তীতে দুই পক্ষই দাবি করে স্বর্ণের নিয়ন্ত্রণ, যার ফলে তৈরি হয় জটিলতা। 2020 সালে করোনা মহামারীতে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবেলায় স্বর্ণ চেয়ে ব্রিটিশ আদালতে মামলা করেও ব্যর্থ হয় মাদুরো সরকার।
2026-এর পট পরিবর্তনে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগ নেন ডেলসি রড্রিগেজ। অর্থনীতির পুনরুদ্ধারে তেল খাতে বিদেশি বিনিয়োগ ও আঞ্চলিক বিভিন্ন সহযোগিতা বৃদ্ধিতে নেন নানা উদ্যোগ। তবে গেল জুনের ভয়াবহ ভূমিকম্পে আবারও টানাপোড়েন শুরু হয় অর্থনীতিতে। জাতিসংঘের তথ্য বলছে ভূমিকম্পে ক্ষতি হয় $19.5 বিলিয়ন, মূল্যস্ফীতি ঝাঁকে 20%। এমন বিধ্বস্ত অর্থনীতিকে টেনে তুলতে স্বর্ণ উদ্ধারের কাজ শুরু করেন রড্রিগেজ। চিঠি দেন রাজা তৃতীয় চার্লসকেও। তবে যুক্তরাজ্যের সাংবিধানিক কাঠামো অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে দেশটির সরকার ও সংশ্লিষ্ট অর্থনৈতিক কর্তৃপক্ষের উপর। নুসরাত মৌমি, 71। দর্শক, 71 বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।